টাইমস টুডেজ হেডলাইন্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, আমরা এই অনুষ্ঠানটিতে প্রতিদিনের যে প্রধান প্রধান খবরগুলো সেগুলো বিশ্লেষণ করে থাকি আমাদের স্টুডিও থেকে। অন্তর্বর্তী সরকারের আমলে একটি উদ্যোগ হয়েছিল, যেটি যে আওয়ামী লীগ সরকার আমলে যে হয়রানিমূলক প্রতিপক্ষকে দমন করার যে মামলাগুলো করা হয়েছিল সেগুলো উইথড্র করার। তো এই প্রক্রিয়া যাচাই বাছাই শেষে বিএনপি সরকার কিন্তু উইথড্র করা শুরু করেছে। আমার সঙ্গে আছেন আমাদের ক্রাইম রিপোর্টিং চিফ জনাব কামরুজ্জামান খান। আসলে আপনি জানেন যে ইন্টারিয়র গভর্নমেন্ট ক্ষমতা আসার পরই একটি আইন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন কিংবা আদেশ দিয়েছিল যে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সারা দেশে রাজনৈতিকভাবে হয়রানিমূলক যেসব মামলা হয়েছে সেই মামলাগুলি প্রত্যাহারের জন্য তারা আহ্বান করেছিল জেলা প্রশাসন এবং পিপির মাধ্যমে। সারা দেশ থেকে এই আবেদন আহ্বান করার পরে প্রায় 50,000-এর মতো আবেদন জমা পড়ে। সর্বশেষ সরকার বিদায় লগ্নে, অন্তর্বর্তী সরকার বিদায় ফেব্রুয়ারি মাসের 8 তারিখে এই সংক্রান্ত একটি তারা কমিটিও করেছিল যে এই আবেদনগুলি যাচাই বাছাইয়ের জন্য। যাচাই বাছাই বিশ্লেষণের পরে 8ই ফেব্রুয়ারি সর্বশেষ ওই কমিটির 39তম একটি সভা হয়েছে। সেই সভায় 23,865টি মামলা প্রত্যাহারের জন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুপারিশ করেছে। সেই সুপারিশের প্রেক্ষিতে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবার এক্সিকিউট করা শুরু করেছে। গতকালকে এবং আজকে মিলে গত 2 দিনে 2208টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই মামলাগুলির হচ্ছে ফৌজদারি কার্যবিধির 1898-এর 494 ধারায় প্রত্যাহারের যে বিধান রয়েছে সেই বিধান এবং আইনের আলোকে এগুলি প্রত্যাহার করা হয়েছে। আপনি জানেন যে এর আগেও বিভিন্ন রাজনৈতিক সরকারের সময়ও তার পূর্ববর্তী সরকার যে তাদের দলের নেতা কর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলি সেগুলি প্রত্যাহার, এটা একটা বলতে গেলে আমাদের দেশে রেওয়াজ হয়েছে। আওয়ামী লীগের যখন ক্ষমতায় ছিল তখন তার পূর্বে যে বিএনপি ক্ষমতায় ছিল তারা যে মামলা করেছে সেগুলো প্রত্যাহার হয়েছিল। আমি মনে করি তারই ধারাবাহিকতায় এই বিপুল সংখ্যক মামলা প্রত্যাহার পর্যায়ক্রম হতে যাচ্ছে। এবং যে তালিকা আমি বললাম যে 23,865, আমি যেটুকু জানতে পেরেছি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন যে এই মামলার সংখ্যা আরও বাড়তে পারে, কারণ আরও অনেকে আবেদন করেনি। এটার জন্য গত 31শে ডিসেম্বর পর্যন্ত টাইম ফ্রেম ছিল যে আবেদন করার জন্য। এই টাইম ফ্রেমের ভিতরে যারা আবেদন করেছে সেগুলি যাচাই বাছাইয়ের পরে এই ফিগারটা এসেছে। নতুন করে এই সরকার আবার চাইলে পরে আবেদন আহ্বান করতে পারে এবং বাকি যেসব মামলা প্রত্যাহার হয়নি সেই মামলাগুলির ব্যাপারেও বিবেচনা তারা নিতে পারে। আচ্ছা, এখন ডিস্টিংগুইশ করা যে কোনগুলো রাজনৈতিক বিবেচনায় যে করা হয়েছিল আর কোনগুলো আসলে মেরিট বেসড মামলা, এখানে কতটা ফেয়ার হচ্ছে আর কি জিনিসটা? জি, আপনি যথার্থ বলেছেন যে এখানে যে সরকার অলরেডি ঘোষণা দিয়েছে যে খুন, ধর্ষণ, বিস্ফোরক ও অস্ত্র আইনে যেসব মামলা দায়ের হয়েছিল সেগুলি এই বিবেচনায় আসছে না। এর মধ্যে আমি জানি যে বিএনপির শীর্ষ পর্যায়ে যারা নেতা রয়েছেন, অঙ্গ সহযোগী সঙ্গে যেসব নেতৃবৃন্দ, তাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, ময়লার গাড়ি ভাঙচুর, পোড়ানো, বিভিন্ন রকম যে পুলিশের উপর হামলা ইত্যাদি মামলাগুলি রয়েছে। যে মামলাগুলির ব্যাপারে অনেকেই জানে যে এই মামলাগুলি আসলে সাজানো কিংবা নিরপরাধ লোকদেরকে জড়ানো হয়েছিল। এর মধ্যে ম্যাক্সিমাম মামলা তো আবার বিএনপির শীর্ষ পর্যায়ে এবং জামাতের লোকজন আছে এবং বিএনপি জামাতের শরিক যে শীর্ষ নেতৃবৃন্দ তাদের শীর্ষ নেতাদেরকে হুকুমের আসামি করা হয়েছিল। মূলত সেই মামলাগুলি যাচাই বাছাই করে এই ধরনের বিশ্লেষণের বিবেচনায় তারা নিচ্ছে। এখন তো জামাতে ইসলাম আবার বিরোধী দলে, না এইটা যেহেতু যে প্রত্যাহার হওয়া মামলায় তাদের শেয়ার কেমন? না শেয়ারটা, হ্যাঁ আপনি বলেছেন যে কারণ এটা শুরু করেছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকারের সময়। তখন তো জামাত বিএনপি সবাই তাদের কাছে সমান ছিল, তারাই সুপারিশটা করে দিয়ে গেছে। এখন যে গত 2 দিনে যে 2,208টি মামলা প্রত্যাহার হয়েছে এর মধ্যে বিএনপি এবং জামাতের কোন পর্যায়ের নেতাকর্মীদের মামলা কী সেটা জানতে পারিনি আমরা। মনে হয় যে এই বিবেচনাটা যদি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আইনি শাসন তিনি পক্ষে কায়েম করতে চায়, এক্ষেত্রে তিনি জাস্টিস করবেন। যেহেতু জামাতের লোকজনও তাদের সাথেই যুগপৎ আন্দোলন করেছিল আওয়ামী লীগ বিরোধী, এক্ষেত্রে তো ওই জামাত নেতাদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেগুলো আইন মন্ত্রণালয় নিশ্চয়ই এই ক্রাইটেরিয়া হিসেবে বিবেচনা নিতে পারে, মেরিট বেসড যদি হয়ে থাকে। হ্যাঁ দর্শক, তুলনামূলক উদারপন্থী বিএনপি সরকার গঠন করায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা একটা আশা করেছিলেন যে তারা রাজনীতিতে ফিরতে পারবেন, যে নির্বাহী আদেশে তাদেরকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, এটিকে তারা ডিফাই করতে পারবেন। আসলে সম্ভাবনা কতটুকু তার একটি বিশ্লেষণ হাজির করেছেন আমার সহকর্মী জনাব সাইফুল ইসলাম। আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না? আপনি ঠিক যেমনটি বলছিলেন যে অনেকটা উদারপন্থী রাজনৈতিক দল বিএনপি সরকার গঠন করার পরে তারা যে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎফুল্লতা এবং তাদের ভিতরে খুশির একটা আমেজ দেখা গেছে, এটা কিন্তু সত্য। বিশেষ করে আওয়ামী লীগ
নেতাকর্মীরা কিন্তু নির্বাচনের পরে দেশের বিভিন্ন জায়গায় আমাদের কাছে বিভিন্ন জায়গায় আমাদের কাছে সব মিলে যে খবর আছে তাতে 22টি জেলা বা উপজেলা পর্যায়ে অফিস কিন্তু তারা খুলেছে। আবার বেশ কিছু সেখানে বিপত্তিও আছে, যেমন ময়মনসিংহের একটি এলাকায় আজকে অফিস খুলছে, পরের দিন অফিসটা বন্ধ করে সেখানে পাবলিক টয়লেট করার ঘোষণা দিয়েছে, সেরকম ঘটনাও আছে। কারা দিয়েছে ঘোষণাটা? এই স্থানীয় যারা ছাত্রনেতা, বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে যে সংগঠনটা মূল নেতৃত্বে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদের নেতারাই কিন্তু সেটি করেছেন। সেখানে শুধুমাত্র যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছিল তা না, আমরা একাধিক গণমাধ্যমের রিপোর্টে দেখতে পেয়েছি যে সেখানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও কিন্তু সেই আন্দোলনে যোগ দিয়েছে, কিন্তু এই পার্টি অফিসটা বন্ধ করার এবং মানে ভাঙচুর করার পিছনে। আপনার কৌশলগত বিশ্লেষণ যেটা, জামাতে ইসলাম এটা ধরে নেওয়াই যায় যে তারা কখনোই চাইবে না যে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসুক, যেটি আওয়ামী লীগও কখনো চাইতো না। তারপরে বিএনপির দিক থেকে বিএনপি কি কলটা না, বিএনপি আসলে এখানে একটা বিষয় হচ্ছে, সেটি হচ্ছে আপনি ইতিমধ্যে দেখেছেন যে বিএনপি মহাসচিব এবং বর্তমান যিনি এলজেডি মিনিস্টার মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু বলার চেষ্টা করেছেন যে তারা আইনের বাইরে কিন্তু কিছু করবেন না আওয়ামী লীগের বিষয়ে। আইন কি হচ্ছে? আইনটা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু এই মুহূর্তে আসলে নিষিদ্ধ সাময়িক কার্যক্রম, নির্বাহী যে অন্তর্বর্তী সরকার তাদের হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ করে, কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ রয়েছে সরকারের নির্বাহী আদেশের। তো যেহেতু সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং তারা স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না, ঠিক স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। তিনি বলেছেন যে তারা আইনের বাইরে কোনো কিছু আওয়ামী লীগের বিষয়ে ভাবছেন না। এটি কিন্তু আবার আন্তর্জাতিক বিশ্বে যখন এখন হয়তো যে আপনার যে আপরাইজিং এর সময় যে আপনার ব্রুটালিটি বা গণহত্যা এই বিষয়গুলোর কারণে উঠে আসছে না, কিন্তু কেউ কিন্তু আপনি দেখেছেন নিশ্চয়ই যে প্রফেসর ইউনূসকে সাংবাদিক, আল জাজিরা সাংবাদিক মেহেদী হাসান খুব কঠিন প্রশ্ন করেছিলেন যে আপনি ইনক্লুসিভ ইলেকশন করবেন কিন্তু তাদেরকে নিষিদ্ধ করে। তো ডক্টর ইউনূস কিন্তু তার উত্তর ঠিকমতো দিতে পারেননি। এই প্রশ্নগুলো আসলে যদি জোরালো হয়, তখন আপনি বিএনপি এবং জামাত দুই দলের নেতাদের সঙ্গেই কথা বলেছেন, তখন তারা কি করবেন বা এই ধরনের কোনো এই পর্যন্ত তারা আলোচনা করেছেন কিনা বা ভেবেছেন কিনা? না, এখানে একটা বিষয় সেটি হচ্ছে ডক্টর ইউনূস যেটা বলার চেষ্টা করেছেন, আমি অবশ্যই ইন্টারভিউর সময় এত বেশি অকিবল না। আপনি যেটা বলার চেষ্টা করলেন যে আল জাজিরার প্রশ্নের জবাবে ইউনূস সাহেব সঠিক উত্তর দিতে পারেননি। এখন হচ্ছে যে বিষয় হচ্ছে যে সংগঠনটি নিষিদ্ধ, সেই নিষিদ্ধ সংগঠনকে আপনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে অংশগ্রহণ করাবেন, সেটা কিন্তু আইনে পারমিট করে না। সুতরাং আইনের বাইরে গিয়ে কোনো রাষ্ট্রপ্রধান কিংবা কোনো সরকার প্রধান সে বিষয়ে কথা বলবেন, সেটা আসলে স্পষ্ট না। যেখানে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের যে রিপোর্ট, সেখানে স্পষ্ট উঠে এসেছে বাংলাদেশের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বাধীন যে প্রশাসন ছিল এবং দলটির নেতাকর্মীরা মিলে প্রায় 1400 মানুষকে তারা কিন্তু মানে হত্যা করছে, গণহত্যা করছে। সেই দলকে রাজনীতিতে ফেরানোটা এত যে স্বাভাবিক না, সেটি আমরা জামায়াত এবং এনসিপি নেতাদের কথা স্পষ্ট বুঝতে পেরেছি। ইভেন বিএনপির কোনো নেতা বলেছেন যে, অনেকে বলার চেষ্টা করছেন যে জামায়াতকে একটু দুর্বল করার জন্য হয়তো বিএনপি মানে আওয়ামী লীগকে স্পেস করে দিতে পারে, এই যে এক ধরনের ধারণা কিংবা আলোচনা হচ্ছে, সেই আলোচনাও আমাকে বিএনপির একজন ভাইস চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে এটি আসলে সঠিক নয়। কারণ কিছুদিন আগেও আওয়ামী লীগের যে আচরণ, সে আচরণ তারা এত তাড়াতাড়ি ভুলে যাননি। সেই আচরণ সব কিছু মিলে তাদের যে নির্যাতনের শিকার, তারা কৌশলগত কারণে একটা বিষয় সামনে আনতে পারেন, সেটি হচ্ছে যে ভাই আওয়ামী লীগ মানে বিএনপি ক্ষমতায় আছে বলে তাদের বক্তব্য, বিএনপি নেতাদের যে বিএনপি ক্ষমতায় আছে বলে আপনারা খুব আরামায়েসে জীবনযাপনটা করতে পারছেন আর কি। অন্য কোনো দল ক্ষমতা আসলে আপনারা এতক্ষণ আরও বেশ কিছু নেতাকর্মী দেশ ছাড়া হওয়ার আশঙ্কা ছিল। তো বিএনপির কাছে আপনারা তুলনামূলক ভালো আছেন। এই যে কৌশলী অবস্থান, এই কৌশলী অবস্থানের নেপথ্যে কিন্তু আগামী লোকাল যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু একটা বিষয় আছে, যে বিষয়টা ইতিমধ্যেই জাতীয় নির্বাচনে প্রভাব পড়েছে আর কি। অনেকেই কিন্তু বিএনপিকে বেছে নিয়েছেন নিরাপত্তার জায়গা থেকে, সেটা বিষয় আছে। তো সেই জায়গাটাই ভোটের রাজনীতির ক্ষেত্রে যেহেতু বেশ কয়েকটি সিটি কর্পোরেশন থেকে শুরু করে স্থানীয় নির্বাচন সামনে শুরু হচ্ছে, সেখানে কিন্তু বিএনপির সেটা মাথায় আছে, তারা কিন্তু কৌশলী অবস্থানই পালন করবেন আওয়ামী লীগের বিষয়। তারা এমনটি নয় যে কালকে আওয়ামী লীগকে ফেরার ব্যবস্থা করবেন, আবার আওয়ামী লীগ ব্যাপক ধরপাকড় নির্যাতন করবেন, সেই অবস্থানও তারা থাকবে না। তারা মোটামুটি কৌশলী একটা নিরাপদ অবস্থানে তারা থাকবেন আর কি। বিশেষ করে আইনটাকে তারা সামনে আনবেন, যে আইনে যা বলা আছে আওয়ামী লীগের বিষয়ে আমরা সেই ডিসিশনের বাইরে কিছু করব না। দেশে প্রকৃত অর্থে আইনের শাসন ফিরে আসুক। ধন্যবাদ। দর্শক, অন্তর্বর্তী সরকারের প্রথম 14 মাসে সরকারের যে লোকাল সোর্স থেকে তাদের বড়োয়িং ছিল 1,13,000 কোটি টাকা। এটি নিয়ে কথা বলবেন আমার সহকর্মী স্টাফ রিপোর্টার মোহাম্মদ ইব্রাহিম মজিদ।
আমরা যেটা দেখেছি যে গতকালকে বাংলাদেশ ব্যাংকের পাবলিশড হওয়া যে রিপোর্টটা, সেই রিপোর্টটা অনুযায়ী বাংলাদেশে বর্তমানে লোকাল সোর্স থেকে আমাদের ঋণ হচ্ছে প্রায় 10,24,000 কোটি টাকা বর্তমানে এসে দাঁড়িয়েছে, ব্যালেন্সটা এসে দাঁড়িয়েছে, যেটা আপনার লাস্ট গভর্নমেন্টের আমলে বা আমরা যদি বলি জুলাই 2024-এ সেটা ছিল 9,24,000 টাকা। তো এক বছরে এটা প্রায় 12% বৃদ্ধি পেয়েছে। তো আমি ইকোনমিস্টদের সাথে কথা বলেছি, ইকোনমিস্টরা যেটা আমাকে বলেছে যে এই লোন যেটা আছে বা যেই ডোমেস্টিক সোর্স থেকে নেওয়া, এটা নর্মাল আমাদের লোন দরকার, কিন্তু যেটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে সেটা হচ্ছে আমাদের রেভিনিউ জেনারেশন। আমাদের ট্যাক্স থেকে, আমাদের ভ্যাট থেকে যে রেভিনিউ জেনারেশনটা আমরা করব, সেটা যদি আমরা ঠিকমতো না করতে পারি বা 7%-এর আশেপাশে যদি এটা ঘোরাঘুরি করে, তাহলে আসলে এই লোনগুলো আমরা শোধ করতে পারবো না। পাশাপাশি আমাকে এটাও বলা হয়েছে যে আমরা বেশ কিছু এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা বেশ কিছু ঋণ নিয়েছি, যেটা হচ্ছে আমাদের নন ব্যাংকিং ফান্ড থেকে। কিছু কিছু সময় আপনার ট্রেজারি বন্ডগুলো, যেগুলো 5 বছরের দীর্ঘ একটা ঋণ হয়ে যায়, তো এই 5 বছরের দীর্ঘ একটা ঋণ ভবিষ্যতে বিভিন্ন ধরনের ইমপ্লিকেশন, 15 বছর 20 বছর আছে, হ্যাঁ এটা বিভিন্ন রকম ইমপ্লিকেশনস, এই লং টার্ম যে লোনগুলো আছে এগুলো বিভিন্ন রকম ইমপ্লিকেশনস রাখতে পারে। এছাড়া এর চেয়ে বেশি একটা ইম্পর্ট্যান্ট একটা কথা হচ্ছে যে গত বৃহস্পতিবার আমরা যেটা জানতে পারলাম যে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 23,000 কোটি টাকারও বেশি ঋণ নিয়েছে পরিচালন ব্যয়ের জন্য, যেটা সবসময় আপনি জানেন যে ডেভেলপমেন্ট পার্সপেক্টিভে ঋণগুলো নেওয়া হতো। পরিচালন ব্যয়ের জন্য কিন্তু শেষবার ঋণ নেওয়া হয়েছে 1980-র দিকে এরশাদ সরকারের আমলে। তারপরে এত বছর পরে এসে এটা একটা ফিসক্যাল প্রেসার, ফিসক্যাল প্রেসারটা ইন্ডিকেট করছে এখানে আসলে। এখন কথা হচ্ছে যে আমরা দেখছিলাম যে অন্তর্বর্তী সরকারের সময়টাতে দেশের উন্নয়ন কার্যক্রম বা আপনার যে প্রাইভেট সেক্টরের এক্সপানশন সবকিছুই দেখছিলাম যে স্লো ছিল, একটু স্থবির হয়েছিল। তো এর মাঝখানে আসলে যে লোন যদি বরোয়িং কেন ফাস্টার হয়েছে? বরোয়িং ফাস্টার হওয়ার পিছনে কারণ যেটা থাকতে পারে সেটা হলো গিয়ে যে আমাদের যেই পরিচালন ব্যয় যেটা কথা বলছিলাম, যে এই হ্যাঁ সেটা অ্যাড হওয়াতে, এর পাশাপাশি আরো বেশ কিছু কারণের কারণেই কিন্তু আসলে এই পরিচালন ব্যয়টা মানে এই আমাদের ডোমেস্টিক লোনটা ফাস্টার হয়েছে। দর্শক, বাংলাদেশ ব্যাংকে আবারও অস্থিরতা, গভর্নরের সাথে বলা যায় বেয়াদবি করার শাস্তি পেয়েছেন 3 কর্মকর্তা। স্টুডিওতে আছেন জনাব তাকি মোহাম্মদ জুবায়ের, তিনি বাংলাদেশ ব্যাংক কভার করেন। আপনি ঠিকই বলছিলেন যে আজকে বাংলাদেশ ব্যাংকে, শুধু আজকে না, গত কয়েকদিন ধরে একটা অস্থিরতা চলছিল। অস্থিরতার শুরুটা যদি আমি আপনাকে বলি, সেটা হলো ইলেকশনের পরপরই যখন নতুন সরকার দায়িত্ব নেবে, ঠিক ওই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকে একটা বোর্ড সভার আয়োজন করা হয়েছিল, পর্ষদ সভার। এবং ওই সভায় ডিজিটাল ব্যাংকের লাইসেন্স নিয়ে একটা ওখানে এজেন্ডায় ছিল। তখন ওই এজেন্ডা যখন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের একটা সংগঠন আছে, আপনি জানেন, বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিল, এই কাউন্সিলের কর্মকর্তারা বিষয়টা তারা দেখে তাদের ধারণা ছিল যে নতুন সরকার গঠনের আগে তড়িঘড়ি করে হয়তো তারা স্পেসিফিকলি বলেছে বিকাশকে হয়তো ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হতে পারে। এই উদ্দেশ্যেই হয়তো বোর্ড সভাটা তড়িঘড়ি করে একদিনের নোটিশে বোর্ড সভা ডাকা হয়েছিল। তবে বাংলাদেশ ব্যাংক পরে দাবি করছে তারা একদিনের নোটিশে এর আগেও বোর্ড সভা করেছে, এটা একদম নতুন না যে একদিনের নোটিশে বোর্ড সভা হয়। কাউন্সিলের ওই ধারণা যে বোর্ড সভায় হয়তো বিকাশকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে, এই জন্য কোনো বিশেষ সুবিধা দেওয়া হতে পারে। এবং আপনি জানেন বিকাশ বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সেক্টরে মনোপলি বিজনেস করে এক প্রকার, সেক্ষেত্রে কাউন্সিল যাতে কোনো বিশেষ ফেভার না পায়। আরেকটা তাদের বক্তব্য ছিল কাউন্সিলের, যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটা পয়েন্ট ছিল যে বিকাশ, যেহেতু বিকাশের 51% বিকাশের একটা বড় মালিকানা আছে হলো ব্র্যাক ব্যাংকের, পাশাপাশি যে ডিজিটাল ব্যাংক যেটা হচ্ছে বিকাশের, যেটা প্রস্তাবিত, সেটারও 51% মালিকানা হলো আপনার ব্র্যাক ব্যাংকের। এবং একসময় ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ছিলেন বর্তমান গভর্নর হাসান এস মনসুর। মূলত এই ব্যাকড্রপে তারা হলো বাংলাদেশ ব্যাংকের যে অফিসারদের কাউন্সিল, তারা একটা সংবাদ সম্মেলন করেছিল। এই সংবাদ সম্মেলনটাও করে তারা বলেছিল যে বিকাশকে এই ধরনের সুযোগ যদি দেয়া হয় এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, যেটা আপনি বললেন, তারা এই প্রশ্নই তুলেছিল। পাশাপাশি তারা গভর্নরের কিছু সিদ্ধান্ত নিয়ে তারা প্রশ্ন তুলেছিল যে গভর্নর এককভাবে অনেক সিদ্ধান্ত নেন, উনি ওনার যে টপ ম্যানেজমেন্ট আছে টপ ম্যানেজমেন্টের সাথে পরামর্শ করেন না। পাশাপাশি উনি কিছু বিতর্কিত বক্তব্য বা অতি কথনের কারণে অনেকগুলো ব্যাংক ড্রাই হয়ে গেছে। অর্থাৎ উনি মার্কেটে, যেহেতু উনি গভর্নর, উনি রেগুলেটরি বোর্ডের হেড,
উনি যখন মার্কেটে একটা মেসেজ দেন, মেসেজটা মানুষের কাছে, মেসেজ ইনভেস্টরদের কাছে যায়, সাধারণ ডিপোজিটরদের কাছে মেসেজগুলো খুব খারাপভাবে যায় এবং তারা প্যানিকড হয়ে যান। প্যানিকড হয়ে অনেকগুলো ব্যাংক ড্রাই হয়ে গেছে, এই প্রশ্নগুলো এই সংবাদ সম্মেলনে করা হয়েছিল। এখন প্রশ্ন আসে এরপরে যে বাংলাদেশ ব্যাংকের এই কাউন্সিল এভাবে সংবাদ সম্মেলন করতে পারে কিনা বাংলাদেশ ব্যাংকের হেডকোয়ার্টারে বসে। এই সংবাদ সম্মেলনটা যদিও অ্যাজ ইউজুয়াল আমরা আগে দেখিনি সচরাচর কাউন্সিল এভাবে সংবাদ সম্মেলন সেন্ট্রাল ব্যাংকের কোনো ইস্যুতে করে, হয়তো তারা তাদের নিজস্ব দাবি দেওয়া নিয়ে বিভিন্ন সময় কথা বলেছে। কিন্তু আবার এই যদি আমরা একটু পেছনে যাই, তখন যেটা যে গভর্নরের সাথে কনফ্রন্টেশন, এই ধরনের ঘটনা আগে, এই ঘটনাটা আগে ঘটে নাই। কিন্তু এর আগে আবার যখন বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিয়ে যে আপনি জানেন, বাংলাদেশ ব্যাংক অর্ডারের একটা অ্যামেন্ডমেন্টের একটা প্রস্তাব বাংলাদেশ ব্যাংকের বোর্ডে পাস হয়ে মিনিস্ট্রিতে গেছে, সেই মিনিস্ট্রি যখন সেটা ডিক্লাইন করছে, বর্তমান রিসেন্টলি যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, ডিক্লাইন করার পর কিন্তু আবার বাংলাদেশ ব্যাংকের এই কাউন্সিলই তখন সংবাদ সম্মেলন করেছিল, প্রতিবাদ করেছিল, মানববন্ধন করেছে। তখন কিন্তু তাদেরকে কোনো শোকজ করা হয় নাই, বা তখন তারা প্রধান উপদেষ্টা, ওই অর্থ উপদেষ্টার পদত্যাগও দাবি করেছিল গভর্নমেন্টের একদম শেষ সময়, তখন মেবি 11 তারিখ ইলেকশনের ঠিক 2-3 দিন আগে হবে। তখন কিন্তু তাদেরকে শোকজ করা হয়নি। কিন্তু যখন গভর্নরকে তারা এক প্রকার তারা একটা কথা প্রসঙ্গে স্বৈরাচার প্রসঙ্গ উল্লেখ করেছে এবং গভর্নরকে যখন অ্যাকিউজ করছে, তখন তাদেরকে 10 দিনের একটা উত্তর দেওয়ার নির্দেশনা দিয়ে একটা শোকজ লেটার দেওয়া হয়। কিন্তু আজকে দুপুরে যখন আমরা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের সাথে কথা বলেছি, যে তিনি তখন বললেন যে শোকজের তারা যদি রিজনেবল অ্যান্সার দিতে না পারে তখন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। কিন্তু এর কয়েক ঘন্টার মধ্যে যেটা ঘটলো সেটা হলো তাদেরকে 10 দিন যে উত্তর দেওয়ার টাইম দেওয়া হয়েছিল, সেই টাইমটার পার হওয়ার আরও 9 দিন বাকি থাকা অবস্থায় আজকে বিকেলেই, অর্থাৎ এই মঙ্গলবার বিকেলেই তাদেরকে স্ট্যান্ড রিলিজ করা হলো। তাদেরকে পরবর্তী কার্যদিবসের মধ্যেই তাদেরকে যে ঢাকার বাইরে কাউকে বরিশালে এবং রংপুরে বদলি করা হলো এবং ওখানে তাদেরকে জয়েন করতে বলা হলো। অর্থাৎ বিষয়টা, প্রশ্নটা বাংলাদেশ ব্যাংকের ভিতরে দেখিয়ে দেওয়াই হলো এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে প্রশ্ন এটাই জাগলো যে, এবং তারা এই প্রশ্নও তুলছেন কেউ কেউ যে বিগত রিজাইমের সময়, বিগত গভর্নমেন্টের সময় যখন ব্যাংকগুলোতে দেদারসে লুট হয়েছে এবং চোখের সামনে প্রকাশ্যে লুট হয়েছে, এবং এই লুটে যারা প্রত্যক্ষভাবে দেখেও কিছু প্রতিবাদ করে নাই, অথবা যারা পরোক্ষ সহযোগিতা করছে, প্রত্যক্ষ সহযোগিতা করছে, তাদেরকে কিন্তু কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এই গভর্নরের মেয়াদে, সেটা আমরা দেখিনি। এবং ইভেন অনেকগুলো সংবাদ সম্মেলনে গভর্নরকে প্রশ্ন করা হয়েছিল যে যারা এই ব্যাংক লুটেরাদের সহযোগিতা করছে তাদের বিষয়ে আপনারা কী ব্যবস্থা নেবেন। সেক্ষেত্রে তিনি বারবারই বলেছেন যে আমরা অতীতকে আরও বিবেচনা করব না, আমরা বর্তমান দেখেই সিদ্ধান্ত নেব। অর্থাৎ তিনি তাদের ক্ষেত্রে অতীত দেখবেন না, বর্তমান থেকে সিদ্ধান্ত নেবেন। আবার যখন তার কোনো কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হলো, কর্মকর্তার প্রশ্ন তোলা, তখন আবার রুলস অফ বিজনেস নিয়ে সামনে নিয়ে আসা হলো, মানে তারা এটা করতে পারে কিনা, তারা এই ধরনের সমস্যা করতে পারে কিনা, এই প্রসঙ্গ সামনে এসে বিষয়টাকে, অর্থাৎ দ্বিচারিতা বলতে চাচ্ছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা, যেখানে গভর্নরের স্থানটা দ্বিচারিতা হয়ে যাচ্ছে। যাই হোক, একটা যে দেশে মত প্রকাশ, দ্বিমত করা, প্রতিবাদ করা, এগুলো গণতান্ত্রিক অধিকার, সব স্তরেই ফিরে আসা দরকার। আবার এটা যাতে কেউ অ্যাবিউজ না করে, এই রেসপন্সিবিলিটিটাও সব স্তরে থাকা দরকার। দর্শক, দেশে কিন্তু একটা সরকার ছিল, অন্তর্বর্তী সরকার। তার সময়ে স্থানীয় প্রশাসন, যাকে আমরা বলি যে লোকাল গভর্নমেন্ট, তার পারফরমেন্স খুবই খারাপ ছিল। রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছুই, জনসেবা যাকে বলি, মশা ঢাকা শহর বা দেশের অন্যান্য জায়গায় খুব ভয়ঙ্কর আকার ধারণ করেছে, এবং মশার আকারও কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। তো নির্বাচিত সরকার এই মশার অত্যাচার থেকে মানুষকে বাঁচাতে কি কি পদক্ষেপ নিচ্ছেন, এ নিয়ে এখন স্টুডিওতে আমার সঙ্গে বলবেন আমার সহকর্মী আলামিন সাদমান। মানে মশা গত কিছুদিন ধরেই আর কি প্রবল আকারে বেড়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটা স্টাডি সমন্বিত একটা সার্ভেলেন্স রিপোর্টে দেখা গিয়েছে যে প্রায় 80% মতো মশার পরিমাণ বেড়েছে, এবং সেই মশাগুলো আসলে আমাদের জনজীবন অতিষ্ঠ করে দিয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে আজকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি সভা করেছিল। সবার শুরুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে মন্ত্রী সাহেব তিনি বললেন যে এবার আসলে যেহেতু সকল সিটি কর্পোরেশনগুলোতে আমাদের প্রশাসক ছিলেন না, এতদিন দায়িত্বপ্রাপ্ত কেউ ছিলেন না, তো এখন আজকে যেহেতু 6 জন শপথ গ্রহণ করেছেন ঢাকা উত্তর দক্ষিণ সহ, তো আজকে তারা আর কি একটা সভা করেছেন এবং সেই সভায় আসলে
সকল সিটি কর্পোরেশনের সাথে কথা বলে এবং রিলেভেন্ট যারা অথরিটিজ আছে তাদের সহ এই সভাটি করা হয় এবং সবাই আসলে সামনে ডেঙ্গু নিয়ে আর কি অনেক কথা বলা এবং প্রিভেন্টিভ মেজার্স যা নেওয়া উচিত সেগুলো নিয়ে কথা বলা হয় এবং আমরা মোটা দাগে দুইটা ডিসিশনের কথা জানতে পেরেছি। একটি হচ্ছে যে ডেঙ্গুর জন্য যেই পানি পরিষ্কার যে স্ট্যাগন্যান্ট পানিগুলো থাকে সেই পানিগুলো থেকেই তো আসলে ডেঙ্গুর লার্ভা ডেঙ্গুর উৎপন্ন হয়। তো ওই জায়গাগুলো আসলে পরিষ্কার করার জন্য এবং ডেঙ্গুর রোগী যারা আছেন বা সামনে আক্রান্ত হবেন তাদের খুব দ্রুততম সময়ের মাঝখানে যেন চিকিৎসা দেওয়া হয়, কারণ গত বছর আমরা দেখেছি যে ইতিহাসের তৃতীয় বাজে অবস্থা ছিল ডেঙ্গুর বাংলাদেশের ইতিহাসে। 2000 থেকে রেকর্ড করা হয় ডাটা, তো ওই অনুযায়ী বলছি। তো এই অবস্থা এবার ট্যাকেল করার জন্য নবনির্বাচিত ডেঙ্গু ছাড়াও যে অন্য মশা, যে এক জায়গায় বসা যাচ্ছে না, ঘরের ভিতরেও না, চায়ের দোকানেও না, এই অবস্থাটা আসলে সেখান থেকে উত্তরণে সরকার কি করতে যাচ্ছে? আসলে ব্যাপারটা হচ্ছে যেই মশাগুলো দেখছেন এটা হচ্ছে কিউলেক্স মশা। তো আমরা এখন যেই মশা দেখছি সেগুলো হচ্ছে নোংরা পানি থেকে জন্মানো কিউলেক্স মশা। এই মশাগুলো সাধারণত এই টেম্পারেচার টাইমেই আসলে জন্মিয়ে থাকে। তো এগুলো আসলে খুব ইরিটেটিং। এগুলো থেকে বিভিন্ন ধরনের হেলথ স্কিন ডিজিজ হতে পারে, কিন্তু আসলে এই নরণঘাতী না। হ্যাঁ এইগুলোর জন্য আসলে সরকার পরিচ্ছন্নতাকে সবচেয়ে বেশি জোর দিয়েছেন। সিটি কর্পোরেশনগুলো জানেন আপনি যে পরিচ্ছন্নতার ব্যাপারটা দেখে থাকে সাধারণত বাংলাদেশে মোটা দাগে অথরিটিসগুলোর মাঝখানে। তো সিটি কর্পোরেশনগুলোকে আসলে সেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন নোংরা আবর্জনা এবং একই সাথে মন্ত্রী আজকে মানুষকেও বলেছেন এবং কালকে আমরা জানতে পেরেছি হচ্ছে যে কালকে সিটি কর্পোরেশন ঢাকা উত্তর এবং দক্ষিণের যারা আছেন তারা হয়তো প্রেসব্রিফিং করবেন, হয়তো রিপোর্টারদের বলবেন। আসলে জনগণকে এটাই জানানো যে আসলে এই নোংরা অবস্থা থেকে উত্তরণের জন্য সকলের সিটিজেন্সদের হেল্প তারা চেয়েছেন। আজকে আমাদের ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের নিশ্চয়ই সিটিজেনরা তাদের হেল্প চাচ্ছেন, যে বিশেষ করে রাজনৈতিক যে প্রশাসকরা নিয়োগ পেয়েছেন তাদের পারফরমেন্স ভালো হতেই হবে। আপনাকে ধন্যবাদ।